নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, সপ্তম পর্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফরের ঘোষণা, অতীতের ভুলভ্রান্তি ভুলে যাওয়া ও ক্ষমা করে দেবার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশের কাছে আবেদন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তার জনগণকে অতীত ভুলে নতুন যাত্রা শুরু করার আহ্বান। বাংলাদেশের জনগণ ক্ষমা করতে জানে এবং ১৯৫ জন যুদ্ধাপরাধী যুদ্ধবন্দী পাকিস্তানিকে অনুকম্পার নিদর্শন হিসেবে বিচার না করে অন্য যুদ্ধবন্দীদের সাথে পাকিস্তানে ফেরত পাঠানো প্রভৃতি এই সকল বাক্যাবলী চুক্তিতে উল্লেখিত বিধায় মনে হয় যে বাংলার মাটিতে হয়নি কোনো নৃশংস গণহত্যা এবং বাংলাদেশের জনগণের সম্মতি রয়েছে বিচার বহির্ভূত এই নজিরবিহীন ক্ষমায়। ক্ষমা পরম ধর্ম অবশ্যই, কিন্তু ব্যক্তিগত অপরাধের ব্যাপারে ক্ষমা এক বিষয় এবং একটি জাতির বিরুদ্ধে সংঘবদ্ধ গণহত্যা, ধর্ষণ এবং অমানবিক অপরাধের ব্যাপারে ক্ষমা সম্পূর্ণ অন্য বিষয়। এখানে ক্ষমা হতে পারে, তবে তা বিচারের পূর্বে এবং জনগণের সম্মতি ব্যতীত নয়, নতুবা যে জনসাধারণ হয়েছিল নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার তাদের প্রতি করা হয় অবিচার। ইতিহাসের অধ্যাপক ডক্টর কামাল হোসেন এই প্রসঙ্গে বলেন, অর্থাৎ ১৯৭১ সালে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে যে জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ সংগঠিত হয় তার জন্য একজন অপরাধীকে শাস্তি পেতে হয়নি। ব্যক্তি পর্যায়ে ক্ষমা মহৎগুণ হলেও কোনো রাষ্ট্র, সম্প্রদায় বা জাতির প্রশ্নে অপরাধীদেরকে ক্ষমা করে দেয়া কোনোভাবেই মহত্বের পরিচায়ক হতে পারে না। কেননা এই ধরনের ক্ষমার কারণে একটি জাতির আত্মত্যাগ ও আত্মপ্রতিষ্ঠার বিষয়টি হতে পারে বিপন্ন কিংবা দেশ মানবতা বিরোধী প্রক্রিয়াশীল চক্রের আবর্তে তলিয়ে যেতে পারে। বিচারপতি হাবিবুর রহমান বঙ্গবন্ধু অন্যান্য বক্তব্যের সাথে ২৫ জানুয়ারি ১৯৭৫ ও ২৬ মার্চ ১৯৭৫ দুটি বক্তব্য ক্ষমা ঘোষণার প্রেক্ষিতে তুলে ধরেন। ২৫ জানুয়ারি ১৯৭৫ সংবিধানের নতুন সংশোধনী বিল পাশ হওয়ার পর নতুন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, কোনো দেশের ইতিহাসে নাই বিপ্লবের পর বিপ্লবকে বাধা দিয়েছে যারা, শত্রুর সঙ্গে সহযোগিতা করেছে যারা, যারা এই দেশের মানুষকে হত্যা করেছে তাদের কোনো দেশে কোনো যুগে ক্ষমা করে নাই। কিন্তু আমরা করেছিলাম, সবাইকে ক্ষমা করেছিলাম। ২৬ মার্চ ১৯৭৫ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের এক জনসভায় রাষ্ট্রপতি বলেন, ভাইয়েরা বোনেরা আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু একটা ওয়াদা আমি রাখতে পারি নাই। জীবনে যে ওয়াদা আমি করেছি জীবন দিয়ে হলেও সে ওয়াদা আমি পালন করেছি। আমি ওয়াদা করেছিলাম তাদের বিচার করব। এই ওয়াদা আপনাদের পক্ষ থেকে খেলাপ করেছি। আমি তাদের বিচার করিনি। আমি ছেড়ে দিয়েছি এই জন্য যে এশিয়ায় দুনিয়ায় আমি বন্ধুত্ব চেয়েছিলাম। বাংলাদেশের মানুষ জানে কি করে ক্ষমা করতে হয়। ১৯৫ জন যুদ্ধাপরাধীর কে ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে বঙ্গবন্ধুর উক্তি সম্বন্ধে বিচারপতি হাবিবুর রহমান বলেন, যারা বিচার করতে পারেননি তাদের মুখে ক্ষমা করার অহংকার মানায় না। বলা বাহুল্য, ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বিনা বিচারে ছেড়ে দেবার পরেও বাংলাদেশের প্রতি ভুট্টো ও পাকিস্তান সরকারের যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ জাগেনি তার প্রমাণ তাদের পরবর্তী বাংলাদেশ বিরোধী কার্যকলাপ। তারা যে তাদের পাপাচারের জন্য অনুতপ্ত নয় তার প্রমাণ পাকিস্তান সরকার আজও বাংলাদেশের নৃশংস গণহত্যার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিঃশর্তে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং গণহত্যার জন্য ক্ষতিপূরণ প্রদান করেনি। উপরন্তু জামায়াত ইসলামী দলের নেতা, গণহত্যাকারী, ধর্ষণকারী ও যুদ্ধাপরাধী কাদের মোল্লার সাম্প্রতিক ফাঁসির পরে বাংলাদেশের বিজয় দিবস এবং পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্থনের দিনটিকেই বেছে নিয়েছে। পাকিস্তান জাতীয় অ্যাসেম্বলিতে পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু ওই নৃশংস নরঘাতকের জন্য সমবেদনা প্রস্তাব গৃহীত হয়। ৭১ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও অপহরণের প্রধান দোসর জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম ৪ যুগ পরে বাংলা ভিশন টিভির কাছে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তাতে বোঝা যায় যে দালালদের সাধারণ ক্ষমা ও পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বিচার না করে রেহাই দেওয়াটা কত বড় মারাত্মক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। গোলাম আজম বলেন যে স্বাধীনতার ৪০ বছর পর্যন্ত কেউ তাদের যুদ্ধাপরাধী বলেনি। ১৯৫ জন পাকিস্তান সেনার নাম যুদ্ধাপরাধীর তালিকাভুক্ত করা ছিল, কিন্তু কোনো বেসামরিক ব্যক্তির নাম ছিল না।
ওই 195 জনকে ভুট্টোর সঙ্গে মিটিং করে মুজিব কাকুর মাফ করে দেওয়ার কথা তিনি উল্লেখ করেন। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। তখন সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করলেন। তো তিনি তো এটার মীমাংসা করে দিয়েই গেলেন, যুদ্ধাপরাধী ইস্যুটার মীমাংসা করে দিয়ে গেলেন। এখন 40 বছর পর এই ইস্যুটাকে খাড়া করা হলো কেন? মীমাংসা আসলে হয়নি বলেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 26 মার্চ 1992 সালে ঐতিহাসিক রেসকোর্সে তথা সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আজম সহ ঘাতক দালালদের বিচারের দাবিতে শুরু হয় গণ আদালত। 2008-এ জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার বর্তমান সাহসিকতার সাথে সম্পাদন করেছে যুদ্ধাপরাধী ঘাতক দালালদের বিচারের গুরুদায়িত্ব। আশা করি অচিরেই পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনাদের যে কজন বেঁচে রয়েছে তাদেরও বিচার শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার করতে হলে সকল অপরাধীকেই বিচার করতে হবে, বিশেষত সেই সকল মূল যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের বিচারের উদ্দেশ্যে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাছাড়া শুধু জামায়াতে ইসলামীই নয়, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তাকারী সকল যুদ্ধাপরাধী তারা যে দলেরই হোক না কেন তাদেরও বিচার করতে হবে। বলা বাহুল্য যে শুধু যুদ্ধাপরাধী নয়, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও জনকল্যাণমুখী রাষ্ট্র করার অঙ্গীকারের বিপরীত আচরণকারী কোনো দল বা নেতার স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। ইসলাম ধর্মের কলঙ্ক, গণহত্যাকারী, বুদ্ধিজীবী, হত্যাকারী, নারী ধর্ষণকারী ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ঘাতক দলালরা যারা সেদিন 1973 সালে সাধারণ ক্ষমার ফলে মুক্তিলাভ করেছিল, তারা নির্দোষিতার মুখোশ পরে মিশে গিয়েছিল সাধারণ মানুষের ভিড়ে। তারা সংঘবদ্ধ হয়ে সংগোপনে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী পাকিস্তানপন্থী তৎপরতা, নানা প্রকার অপপ্রচার। ন্যায় বিচার প্রতিষ্ঠা তৎকালীন মুজিব সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশি ও বিদেশি শত্রুদের হাতে ক্রমশই শক্তিশালী হয়ে উঠতে থাকে। 1974 সালে 8 আগস্ট আব্বু 2 সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেলেন। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার, পারস্পরিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার জন্য আব্বুর এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তেলের মূল্য বৃদ্ধিতে বিশ্বের অর্থনীতির নকশা বদলে গেল। তেল সম্পদের উপর ভিত্তি করে বাণিজ্য, ব্যাংকিং এবং মধ্যপ্রাচ্যে জনশক্তির চাহিদা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের জন্য ছিল প্রয়োজনীয়। 1971 সালে বাংলাদেশের দুর্দিনে মধ্যপ্রাচ্য পাশে এসে দাঁড়ায়নি। তারপরও বাস্তব অবস্থার প্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত, খরা, বন্যাতাড়িত বাংলাদেশের স্বার্থে তিনি ইরাক, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেন। এই সফরের প্রধান চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সম্পর্কে মধ্যপ্রাচ্যের বিরূপ মনোভাবের পরিবর্তন ঘটানো। পাকিস্তান ও পরাজিত পাকিস্তানপন্থীরা ঢালাওভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাদের অপপ্রচারণা এতদূর পর্যন্ত গড়ায় যে বাংলাদেশের মানুষেরা মুসলমান নয়, তারা কাফের, তারা হিন্দু ইত্যাদি। সুতরাং তারা কোনো প্রকার সহানুভূতি বা সহমর্মিতা পেতে নাও পারে। যদিও অপপ্রচার বা অপপ্রচারণা তা সত্ত্বেও হিন্দু, মুসলমান, সে যে ধর্মেরই হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। তার ধর্মীয় বিশ্বাসের কারণে তার প্রতি বৈষম্যমূলক, অমানবিক ও অপমানজনক আচরণের নামই অধর্ম। এই মহাসত্যটি স্বার্থলোভী মানুষ ভুলে যেতে পারদর্শী। মধ্যপ্রাচ্যে আব্বুকে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তার বিশদ বর্ণনা আব্বুর ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরীর সাক্ষাৎকারে উল্লেখিত রয়েছে। কুয়েতের অর্থমন্ত্রী আব্দুর রহমান সেলিম আল আতিকি আব্বুর সঙ্গে দেখা করে প্রথম যে কথা জিজ্ঞেস করলেন, তোমরা কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছ? আব্বু খুব সহজভাবে উত্তর দিলেন, দেখো, আমাদের সমস্যাটি মূলত অর্থনৈতিক। তুমিও অর্থমন্ত্রী, আমিও অর্থমন্ত্রী, তাই বিষয়টি তোমাকে বললে তুমি বুঝবে ভালো। তারপর তিনি পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হওয়ার কারণগুলো সংক্ষেপে তুলে ধরে বলেন, এর মধ্যে ধর্মের কোনো ভূমিকা নেই। আমরাও মুসলমান, তারাও মুসলমান। সত্যি বলতে পাকিস্তান আমরাই এনেছিলাম। বাঙালি না হলে পাকিস্তান আসতো না। পাকিস্তানের পক্ষে সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিমদের ভোটের কারণে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি সম্ভবপর হয়। কুয়েতের অর্থমন্ত্রী, যিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ও তার সফর সঙ্গীদের প্রথমে শীতল অভ্যর্থনা জানিয়েছিলেন, আব্বুর সঙ্গে আলাপের পর তার ব্যবহার পাল্টে যায়। এরপর তিনি স্বতঃস্ফূর্তভাবে অফিসিয়াল ডিনারের প্রস্তাব দেন। পরদিন বাংলাদেশের অর্থমন্ত্রীর সম্মানে কুয়েতের অর্থমন্ত্রী এক বিশাল নৈশভোজের আয়োজন করেন। কুয়েত অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত হন। এভাবেই বরফ গলতে শুরু করে।
বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য ও সহযোগিতার জন্য কুয়েত প্রতিশ্রুতি দেয়। সৌদি আরব তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মালয়েশিয়ার জাতির জনক ও প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান আইনগতভাবে আব্বু ও তার সফর সঙ্গীদেরকে সৌদি আরব সফরের ব্যাপারে ঐকান্তিক সহযোগিতা করেন। সৌদির অর্থমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল খেল ও বাদশাহ ফয়সালের সঙ্গে আব্বুর সাক্ষাৎকার সাফল্যমণ্ডিত হয়। সৌদি আরব প্রথম থেকে উষ্ণ সংবর্ধনা জানালেও এখানেও কুয়েতের মতোই ধর্মের বিষয়টি ফুটে ওঠে। বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। আব্বু কোরআন থেকে উদ্ধৃতি দেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ধর্মে কোনো জবরদস্তি নেই। ইসলামের সঙ্গে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার সংঘাত নেই, এই উত্তরের পর তাদের বলার কিছুই ছিল না। ঢাকায় ফেরার পর আব্বুর সফরের ঘটনা ও উত্তর শুনে নানা খুশি হয়ে বললেন, আমার যোগ্য ছাত্রের যোগ্য উত্তর। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অপপ্রচারণা খণ্ডনের জন্য আব্বুর যুক্তি, ধৈর্য, আচরণ, উপস্থাপনা ও বাচনভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক শান্তি ও উন্নয়নের জন্য জড়িত সকলের জন্যই শিক্ষণীয় উদাহরণ হতে পারে। কার কাছে কোন বিষয়টি কিভাবে উপস্থাপন করতে হবে তা তিনি ভালোভাবে বুঝতেন এবং তা প্রয়োগ করতেন সত্যের অপলাপ না ঘটিয়ে ও তোষামদের আশ্রয় না নিয়ে। বাংলাদেশের সম্পর্কে মধ্যপ্রাচ্যের নেতিবাচক মনোভাব বহুলাংশে পরিবর্তিত হয় আব্বুর ঐকান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে যায়। আব্বুর উদ্যোগে ইসলামী ব্যাংকের সদস্যভুক্ত হয় বাংলাদেশ। 12 আগস্ট জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংকের সম্মেলনে ভাষণ দানকালে তিনি আশা প্রকাশ করেন যে এর ফলে উন্নয়নে অর্থ সরবরাহের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে। শুধু মুনাফা অর্জনের লক্ষ্যের দ্বারাই ইসলামিক ব্যাংক পরিচালিত হবে না। অন্যান্য উন্নয়ন ব্যাংকের সঙ্গে ইসলামিক ব্যাংকের মৌলিক পার্থক্য এখানেই। এই বৈশিষ্ট্যগুলোতে ইসলামের মহান নীতি প্রতিফলিত হয়েছে। ইরাক ও কুয়েত বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহের প্রতিশ্রুতি দেয় এবং তা দিয়ে চট্টগ্রাম তেল শোধনাগার সারা বছর চালু রাখা যাবে এই আশা তিনি পোষণ করেন। ইরাক সফরকালে আব্বুর মাধ্যমে ইরাক বাংলাদেশের জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দেয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তির যে বিপুল চাহিদা রয়েছে সেই বিষয়টির উপর রাষ্ট্রীয় পর্যায়ে জোর দেওয়া হয়। বাংলাদেশকে সহযোগিতার জন্য আব্বুর আমন্ত্রণে কুয়েত থেকে অর্থনৈতিক প্রতিনিধি দল ঢাকায় আসে। সব মিলিয়ে আব্বুর মধ্যপ্রাচ্য সফর সাফল্যমণ্ডিত হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের যে রাষ্ট্র সফরেই আব্বু গিয়েছেন বা উচ্চ পর্যায়ে বিদেশি ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেছেন, তারা সকলেই বাংলাদেশের উন্নয়নের জন্য তাকে সাহায্য ও সহযোগিতা দিয়েছিলেন। অনেক ক্ষেত্রে তিনি বাংলাদেশের জন্য ভাবাবেগ প্রকাশ করেছেন খুব তীক্ষ্ণভাবেই, তারপর সেই ভাবাবেগ পৃথক করেছেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ও বাস্তবতার প্রেক্ষিতে। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসনের বাংলাদেশ বিরোধী ভূমিকায় তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। তিনি মার্কিন সাহায্য গ্রহণেও বিপক্ষে ছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন খরা বন্যাতাড়িত বাংলাদেশের অর্থকোষের ভাণ্ডার শূন্য, সদ্য স্বাধীন এই দেশটির মঙ্গলের জন্য তাকে কাজ করতে হবে এই ধরনের রাষ্ট্রগুলোর সঙ্গে, তখন তিনি তার ব্যক্তিগত অনুভূতি ও ভাবাবেগ আলাদা করেছেন বাস্তবতা থেকে। কিন্তু বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ হতে দেননি। তার হৃদয় ও চিন্তার বিশালতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রসঙ্গে তার আত্মমর্যাদাপূর্ণ অভিব্যক্তি বহির্বিশ্বের মানুষকে থমকে দিয়েছে। সাধারণের ভিড়ে তাকে করেছে অনন্য। বাংলাদেশের মর্যাদাকে করেছে সমুন্নত। এই অধ্যায়ে তার কিছু উদাহরণ দেওয়া যাক। 1972 সালের 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আব্বু দিল্লিতে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সাউন্ড অ্যান্ড লাইট শোর আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট ম্যাকনামারা ও আব্বুকে সেই অনুষ্ঠানে পাশাপাশি বসানোর ব্যবস্থা করেছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারকে পাকিস্তানকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল। বাংলাদেশকে ধ্বংস করার জন্য সপ্তম নৌবহরও পাঠিয়েছিল। এই জন্য যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আব্বু ছিলেন ক্ষুব্ধ। শ্রীমতী গান্ধী যুক্তরাষ্ট্রের সরকার সম্পর্কে আব্বুর মনোভাব জানতেন, সেজন্যই এমনভাবে বসার আয়োজন করেছিলেন যাতে করে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে। ম্যাকনামারা বেশ কয়েকবার
পাশে বসা আব্বুর দিকে তাকিয়েছিলেন যেন আব্বু সাড়া দিলেই তার সাথে কথা বলতে পারেন, কিন্তু অনুষ্ঠানের পুরো সময়টা আব্বু পাশে বসে থাকলেও একবারও তার দিকে ঘুরে তাকাননি বা কথা বলা তো দূরের কথা। ব্যাপারটা ভারতীয় কর্তৃপক্ষ সহ অনেকেরই চোখে পড়েছিল। আব্বুর ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরী ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। রাতে হোটেলে ফিরে তিনি এই প্রসঙ্গে আব্বুকে জিজ্ঞেস করলেন, স্যার, ম্যাকনামারার পাশে বসে অন্য দেশের প্রধানমন্ত্রীরা ম্যাকনামারার সঙ্গে কথা বলতে উদগ্রীব হয়ে থাকে, আর সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে আর আপনি কথা বললেন না। এই কথা শুনে আব্বু হঠাৎ সেন্টিমেন্টাল হয়ে পড়েন। আব্বু উত্তর দিলেন, চৌধুরী সাহেব, বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় এদের ভূমিকা কি হয়েছিল আপনি জানেন কি? আবু সাইদ চৌধুরী বললেন, উনি তো ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, তিনি তো আমেরিকার গভর্নমেন্ট না। আব্বু উত্তর দিলেন, হি ইজ এ সুপার গভর্নমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আমেরিকার গভর্নমেন্টের সুপার গভর্নমেন্ট। এদের রোল ছিল আমাদেরকে মেরে ফেলার। আমি কি করে তার সঙ্গে কথা বলি? ম্যাকনামারার কাহিনী এখানেই শেষ হলো না। তিনি ভারত সফর শেষে বাংলাদেশে আসলেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে কে যাবেন এই নিয়ে কথা উঠল। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম তার সাক্ষাৎকারের ঘটনাটির বিবরণ দিয়েছেন। নুরুল ইসলাম বললেন, আমি প্রস্তাব করলাম ম্যাকনামারাকে রিসিভ করবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বললেন, তাজউদ্দিন, তুমি কি বলো? তাজউদ্দিন সাহেব বললেন, মুজিব ভাই, আপনার এয়ারপোর্টে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বললাম, আপনি আপত্তি করছেন, কিন্তু অন্য অনেক জায়গায় তো এমনই হয়। তাজউদ্দিন সাহেব বললেন, অন্য জায়গায় যাওয়া হয়, এখানে সেটা চলবে না। চিফ অব প্রোটোকল যাবে। আমি বললাম, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট যখন পাকিস্তানে যেতেন তখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা যিনি পরিকল্পনার কমিশনের ডেপুটি চেয়ারম্যান থাকতেন তিনিই যেতেন, আর আপনি চিফ অব প্রোটোকল পাঠিয়ে দেবেন? তাজউদ্দিন সাহেব বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাবেন, আপনিও যাবেন না? বঙ্গবন্ধু সব শুনছিলেন, বললেন, ঠিক আছে, তাজউদ্দিন যা বলছে তাই করেন। শেষ পর্যন্ত তাই হলো। ম্যাকনামারাকে রিসিভ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সাহেব। পরদিন আব্বুর সঙ্গে বৈঠক হলো ম্যাকনামারার সঙ্গে প্রফেসর নুরুল ইসলাম। ম্যাকনামারা জানতে চাইলেন বাংলাদেশের জন্য কোথায় কী ধরনের সাহায্য দরকার। তাজউদ্দিন সাহেব বললেন, আমাদের যা দরকার তা আপনি দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ম্যাকনামারা বললেন, মিনিস্টার, আপনি বলুন, আমরা চেষ্টা করব দিতে। তখন তাজউদ্দিন সাহেব বললেন, মিস্টার ম্যাকনামারা, আমাদের গরু এবং দড়ি দরকার। যুদ্ধের সময় গরু সব হারিয়ে গেছে, এখানে ওখানে চলে গেছে, মরে গেছে। পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চাষিরা এদিক সেদিক পালিয়ে গেছে, তখন গরু হারিয়ে গেছে। এখন যুদ্ধ শেষে চাষি ফিরেছে, কিন্তু গরু নেই, তাই চাষ করব কিভাবে? কাজেই আমাদের অগ্রাধিকার হলো গরু। ম্যাকনামারার মুখ তখন লাল হয়ে যাচ্ছে। তাজউদ্দিন সাহেব বললেন, আর আমাদের তো সব দড়ি পাকিস্তানিরা নষ্ট করে ফেলেছে, এখন গরু পেলে গরু বাঁধতে যে দড়ির প্রয়োজন তা তো বুঝতেই পারছেন। গরু এবং দড়ির প্রয়োজন খুব তাড়াতাড়ি, তা না হলে সামনে জমিতে চাষ হবে না। ম্যাকনামারা বুদ্ধিমান মানুষ, আব্বুর উপহাস বুঝতে তার অসুবিধা হলো না। আব্বুর সঙ্গে কাজ করে ম্যাকনামারাই নন, শুধু সব বিদেশি কর্মকর্তাই মুগ্ধ হয়েছেন। তার কাজের মধ্যে দিয়েই তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। প্রফেসর নুরুল ইসলামের ভাষায়, তাজউদ্দিন সাহেব অত্যন্ত নির্ভুলভাবে খুব অল্প সময় সব বিষয় তুলে আনতে পারতেন। তার এই বিশেষত্ব ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং রাজনীতিবিদরা সাধারণত যে ধরনের কথাবার্তা বলেন তিনি তেমন বলতেন না। তার এই পরিষ্কার এবং স্ট্রেট ফরওয়ার্ড কথার ফলে সবাই তার প্রতি আকৃষ্ট হতেন এবং বাংলাদেশের পক্ষে সহজেই বিষয়গুলোকে নিয়ে আসা সম্ভব হতো। এটা ঠিক শুধু ম্যাকনামারাই নয়, যে কোনো বিদেশি যারাই তাজউদ্দিন সাহেবের সাথে কথা বলেছেন তারা প্রত্যেকেই তার সম্পর্কে অগাধ শ্রদ্ধা পোষণ করেছেন। তার ক্যাপাসিটি সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না। আরেকটি জিনিস ছিল তার, যেখানে কোনো ভুল হচ্ছে তিনি সেই ভুলটা স্বীকার করতেন, বুঝতে পারতেন সঙ্গে সঙ্গে। 1974 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভায় যোগ দিতে আব্বু কুয়ালালামপুর যান। সেখানেও বাংলাদেশের পক্ষে তার ব্যতিক্রমধর্মী সবল উপস্থাপনা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরদের শ্রদ্ধা কুড়ায়। তিনি অভূতপূর্ব সহযোগিতা লাভ করেন। সেই সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জমির উদ্দিন আহমেদ, যিনি আব্বুকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন, তার স্মৃতিচারণায় এই ঘটনাটি উল্লেখ করেছেন।
মনে পড়ে 1974 সালের 24 এপ্রিল এডিবির মিটিংয়ের জন্য তাজউদ্দিন কুয়ালালামপুরে এলেন। আমি তখন সেখানে বাংলাদেশের পতাকাবাহী। আমাদের অনেকগুলো ঋণ সম্পর্কে আবেদন ছিল। মিটিংয়ের জন্য আমাদের উৎকণ্ঠার কোনো শেষ নেই। অনেক মেমো, অনেক ফাইলপত্র নিয়ে অর্থ সচিব কফিল উদ্দিন মাহমুদও প্রস্তুত। আমি ও কফিল উদ্দিন মাহমুদ ঠিক তাজউদ্দিনের পেছনের সারিতে বসা। দেখলাম তাজউদ্দিন ফাইলটি গুছিয়ে ফিতা দিয়ে বেঁধে ফেললেন আর বললেন, এক্সিলেন্স, আমি কতবার পুনরাবৃত্তি করব যে বাংলাদেশের সহজ ঋণের প্রয়োজন। আপনারা কি চান আমি হাঁটু করি? মিটিং স্তব্ধ হয়ে গেল। বাংলাদেশের সব কয়টি অনুরোধ গৃহীত হলো। যেখানে 3 ঘন্টা মিটিং চলার কথা ছিল সেখানে মাত্র 15 মিনিটেই মিটিং শেষ হলো। কি আত্মপ্রত্যয়, কি বাচনভঙ্গি, সবাই মুগ্ধ হয়ে গেলেন। আব্বু বিদেশ থেকে যে ধরনের সাহায্য ও সহযোগিতা পেয়েছিলেন, নিজ দেশ থেকে যদি তেমনটি পেতেন তাহলে বাংলাদেশের ভাগ্য খুলে যেত। সহযোগিতার তুলনায় নিজ দেশ থেকে তাকে প্রায় প্রতি ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। একটি বিষয় খুব জোরে সোরেই তার বিরুদ্ধে প্রচার করা হতো যে তিনি ভারতপন্থী, ভারতের এজেন্ট। নিজ দলের ভেতর এবং বাইরের স্বাধীনতা বিরোধী শক্তিরা এই প্রচারণা অব্যাহত রেখেছিল। পাকিস্তান সরকার প্রচার করেছিল যে তিনি আসলে হিন্দু, তার নাম তেজারাম। ভারত থেকে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেন পাকিস্তান ভাঙার জন্য। পাকিস্তান সরকারের এই ভিত্তিহীন অপপ্রচারণা ছিল হাস্যকর এবং বাংলাদেশ তা কোনো কুল পায়নি। ভারতপন্থী এই অপপ্রচারণা বিলুপ্ত হয়ে যায় তার নিজ কর্মজীবনের আলোকেই। আব্বু ছিলেন মনে প্রাণেই স্বাধীন চেতা এবং দেশপ্রেমিক। বাংলাদেশের কল্যাণে তিনি সারা জীবন উৎসর্গ করেছেন। সে কারণেই তিনি বাংলাদেশপন্থী। ন্যায়নীতির মধ্যে দিয়ে তিনি বাংলাদেশকে সেবা করেছেন, সেজন্য তিনি ন্যায়পন্থীও বটে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্যাদাশীল চুক্তি সম্পাদিত হয়েছিল আব্বুর আত্মমর্যাদা বোধসম্পন্ন নেতৃত্বের কারণেই। স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে ভারতের স্বীকৃতির পরেই মুক্তিবাহিনীর সঙ্গে মিত্রবাহিনী হিসেবে ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করার অনুমতি পাবে এবং যখনই বাংলাদেশ সরকার চাইবে তক্ষুনি বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার হবে। এমন চুক্তি যা আব্বুর নেতৃত্বাধীন প্রবাসী বাংলাদেশ সরকার ভারতের মাটিতে সম্পাদন করে, তা তো ছিল বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন ও সম্মানের ব্যাপার। 3 মাসের মধ্যে বিদেশি সৈন্যবাহিনীর প্রত্যাহার তো বিশ্বে আজও নজিরবিহীন। বন্ধুরাষ্ট্র ভারতের প্রতি আব্বুর কৃতজ্ঞতা বোধ ছিল। বাংলাদেশের চরম দুর্দিনে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। সেজন্য কৃতজ্ঞতা বোধ থাকা স্বাভাবিক। কৃতজ্ঞতা বোধ মনুষ্যত্বেরই অংশ, কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার জন্য অন্তরায় হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে তিনি যেমন বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছেন এবং মর্যাদা বৃদ্ধি করেছেন, অর্থনৈতিক ক্ষেত্রেও তেমনই। অধ্যাপক নুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, তাজউদ্দিন সাহেব সম্পর্কে এই ভারত ঘেঁষা কথাটি যারা বলছে তারা সম্পূর্ণ বাজে কথা বলেছে। তিনি কোনোদিনই কারোর প্রতি নতজানু ছিলেন না। তার কোনো রকম কোনো দুর্বলতাও ছিল না। কোনো দেশের প্রতি তার যা কিছু দুর্বলতা ছিল তা ছিল তার নিজের দেশের জন্য, বাংলাদেশের জন্য। তিনি ছিলেন প্রো বাংলাদেশ। আমি তার সঙ্গে কাজ করতে গিয়ে এমন প্রমাণ পাইনি যে তিনি ভারতের সঙ্গে খাতির করে সমঝোতা করছেন। আমি প্রায় 3 বছর তার সঙ্গে কাজ করেছি। আমার অভিজ্ঞতায় এটি নেই যে ভারত আমার বন্ধু দেশ, কাজেই ছেড়ে দাও, অথবা ভারতের সঙ্গে আলোচনার সময় শক্ত না থেকে নরম থাকতে হবে, এমন তিনি কখনোই করেননি বা বলেননি। তাজউদ্দিন সাহেবের মধ্যে কৃতজ্ঞতাবোধ ছিল। যুদ্ধের দিনে ভারত আমাদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, সেজন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু দেশের স্বার্থে পাট বিক্রি করতে হবে, ফার্টিলাইজার লাগবে, এমন সব কথাবার্তার ক্ষেত্রে অনেক সময় আমরা ভারতীয়দের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছি। তাজউদ্দিন সাহেব কোনোদিন নরম হতে বলেননি। আমাদের মনোভাব ছিল, আমরা স্বাধীন দেশ, কথাবার্তা আলোচনায় আমরা স্বাধীনভাবে কথা বলবো। আমাদের দেশের স্বার্থের বিষয়ে কোনো খাতির নেই। যেমন পাট নিয়ে আলোচনার সময় আমরা সরাসরি ভারতকে বলেছি, তোমাদের পাট উৎপাদন বন্ধ করতে হবে, তোমাদের খরচ বেশি, তোমরা উৎপাদন কেন করছো, আমরা তোমাদের কাছে পাট বিক্রি করব। আমি রীতিমতো ফাইট করেছি তাদের সাথে। আগে ভারত কিছু কিছু পাট উৎপাদন করত, বাকিটা নিত বাংলাদেশের থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে। কিন্তু পাক ভারত যুদ্ধের পর পাকিস্তান পরবর্তী সময়ে ভারতে পাট বিক্রি বন্ধ করে দেওয়ার ফলে ভারত বেশ জোরে সোরে পাট উৎপাদন শুরু করে। আমরা চেয়েছিলাম ওরা বাড়তি পাট উৎপাদন বন্ধ করে দেবার আগে আবার আগের মতো আমাদের কাছ থেকে পাট ক্রয় করুক। তাজউদ্দিন সাহেবের কথা ছিল, বিপদে সাহায্য করেছ, ভালো কথা, আমরা বন্ধু থাকব, কিন্তু তাই বলে আমার দেশের স্বার্থের ক্ষতি হয় এমন কোনো সুবিধা আমি তোমাকে দেব না।
তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান আব্বুর স্বাধীন চিন্তা ও কার্যক্রমের উদাহরণ দিতে গিয়ে বলেন, মনে আছে ওআইসি সম্মেলনে লাহোরে যাওয়ার আগে শেখ মুজিবুর রহমান বললেন, ভারত হয়ে যাই, ইন্দিরা গান্ধীর সঙ্গে একটু দেখা করে তারপর যাব। তাজউদ্দিন বললেন, কেন? আপনি কেন ইন্দিরা গান্ধীর সঙ্গে একটু দেখা করতে যাবেন? আপনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আপনি কেন কাউকে জিজ্ঞেসে করবেন? আপনি কেন অন্যের কাছে মাথা নিচু করবেন? তখন মুজিবুর রহমান বললেন, ঠিক আছে, আমি সরাসরি চলে যাব। তাজউদ্দিন বললেন, মুজিব ভাই, আপনি তাই করেন, এতে আপনার মানসম্মান থাকবে। লাহোরে ওআইসি সম্মেলনে মুজিব কাকুর যোগদান প্রসঙ্গে আব্বু দ্বিমত প্রকাশ এবং যেতে নিষেধ করলেও দেশের মর্যাদার প্রশ্নে বন্ধুরাষ্ট্রের প্রতি তার মনোভাব ছিল অবিচল। আরব ইসরায়েল যুদ্ধের পর তেলের দাম হঠাৎ বেড়ে যায়। বিশ্বের পণ্য বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক খাদ্য সংকটও দেখা দেয়। বাংলাদেশের তখন হিমশিম অবস্থা। বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা লাভ, দেশের উন্নয়ন প্রকল্পগুলোকে চালু করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে সাহায্যে কনসোর্টিয়াম গঠন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মতো অতি প্রয়োজনীয় বিষয়গুলোকে কেন্দ্র করে আব্বু ৭৪-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডা, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। আব্বু যখন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের গভর্নরদের সভায় যোগদান ও আলোচনার জন্য ওয়াশিংটনে পৌঁছান, তখন মুজিব কাকু জাতিসংঘের সভায় যোগদানের জন্য তার আগেই নিউ ইয়র্কে পৌঁছে গেছেন। তিনি জাতিসংঘে বাংলায় বক্তব্য প্রদান করে ইতিহাস সৃষ্টি করেন। শিশু বাংলাদেশ শেষ বছর জাতিসংঘের সদস্য হয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে মুজিব কাকুর মাত্র ১৫ মিনিটে সাক্ষাৎ হয়েছিল। আব্বু আগে থেকে মুজিব কাকুকে নিষেধ করেছিলেন যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ ব্যতীত তিনি যাতে ফোর্ডের সঙ্গে দেখা না করেন। মুজিব কাকুর সঙ্গে ফোর্ডের বৈঠক ফলপ্রসূ হল না। আব্বু খুব মর্মাহত হলেন। ১৩ অক্টোবর, ১ মাস ৭ দিন পর আব্বু দেশে ফিরলেন। আম্মা সহ আমরা আব্বুকে বিমানবন্দর থেকে রিসিভ করতে গেলাম। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আব্বু জোরালো বক্তব্য রাখলেন। তিনি বললেন, বর্তমান জাতীয় দুর্যোগকালে উটপাখির মতো বালিতে মাথা গুজে যদি ভাবা হয় যে ঝড় থেমে গেছে, তা হবে মারাত্মক ভুল। তিনি অবিলম্বে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়ভাবে খাদ্য সংকটের বাস্তব সমাধানের জন্য আহ্বান জানালেন। আব্বু দেশে ফেরার পর ঘটনা একের পর এক খুব দ্রুত ঘটতে লাগলো। আমরা একদিন স্কুল থেকে ফেরার পর মংলু ভাইয়ের মেয়ে শাহনাজ দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে খবর দিল, শেখ সাহেব আজকে বাসায় এসেছিলেন। দাদার সঙ্গে ভীষণ তর্কাতর্কি হয়েছে। আম্মা নিচতলার রান্নাঘরে পিঠা ভাজছিলেন। তিনি আব্বুকে পিঠা খেতে বলার জন্য শাহনাজকে ওপরতলায় পাঠিয়েছিলেন। চঞ্চল শাহনাজ যখন দ্রুত গতিতে আব্বুর ঘরে ঢুকছে, তখন শেখ সাহেব চুরুটের পাইপ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। শাহনাজ তার সঙ্গে খেলো এক ধাক্কা। ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে শেখ সাহেব দেখেন তিনি মাত্র এসেছেন। আব্বু সে সময় গোসল করছিলেন এবং শেখ সাহেব আব্বুকে ঘরে না পেয়ে বারান্দায় বসলেন। শাহনাজ দৌড়ে নিচে নেমে রান্নাঘরে আম্মাকে শেখ সাহেবের হঠাৎ আগমনের সংবাদ জানায়। আমাদের শৈশবকাল থেকেই আমাদের বাড়িতে শেখ সাহেব তথা মুজিব কাকুর উপস্থিতি ছিল স্বাভাবিক ব্যাপার। আব্বু ও মুজিব কাকু একে অন্যের গৃহে যাতায়াত করতেন অবাধে। তারা একত্রে বুদ্ধি, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করতেন। রাতের পর রাত জেগে দুজনে মিলে দেশ ও দশের কাজের জন্য কাজ করে যেতেন। তারা ছিলেন একে অন্যের পরিপূরক। কিন্তু স্বাধীনতার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব ক্রমশই বাড়তে থাকলো। এবারে মুজিব কাকুর আগমনের প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। নীতিগত ও আদর্শিক ব্যাপারে দুজন তখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছেন। আব্বু ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না। মুজিব কাকু যেদিন ইস্তফা দিতে বলবেন, সেদিনই তিনি ইস্তফা দিয়ে দিবেন। নিজ থেকে ইস্তফা দিয়ে মুজিব কাকুকে বিব্রতও তিনি করবেন না। আবার তার আজীবনের নীতি ও আদর্শের সঙ্গেও আপোষ করবেন না। তিনি রাগ করে কদিন অফিসে যাননি। মুজিব কাকুর আসার খবর পেয়ে আম্মা উপরে গেলেন। আব্বুর সঙ্গে মুজিব কাকুর তখন ভীষণ তর্ক চলছে। আব্বু উনাকে বলছে, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো, আমি জানি আপনি সে কথাগুলো যুক্তি দিয়ে খণ্ডাতে পারবেন না। আব্বু গণতন্ত্রকে হত্যা করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একমাত্র রাজনৈতিক দল বাকশাল
যা তিনি গঠন করতে যাচ্ছেন তার ভয়াবহ পরিণাম সম্পর্কে বললেন। প্রশ্ন তুললেন দলের হাতে অস্ত্র, দলীয় ক্যাডারদের আইন শৃঙ্খলা রক্ষার বাধা সৃষ্টি ও সাধারণ মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে আত্মীয় স্বজন ও দলের প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যায় সুবিধা গ্রহণ সম্পর্কে। আব্বু বললেন, মুজিব ভাই, এই জন্যই কি আমরা ২৪ বছর সংগ্রাম করেছিলাম? যেভাবে দেশ চলছে আপনিও থাকবেন না, আমরাও থাকব না। দেশ চলে যাবে রাজাকার আলবদরদের হাতে। বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আব্বু তার চূড়ান্ত মতামত মুজিব কাকুকে জানিয়েছিলেন। ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরীকে সাক্ষী রেখে তিনি মুজিব কাকুকে ফোন করে বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা। আর আজ আমার চূড়ান্ত মতামত আপনাকে দিচ্ছি। আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার হাতে এতই ক্ষমতা দেওয়া আছে যে সেই ক্ষমতা বলে দেশে একদলীয় ব্যবস্থা বা আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বক্তৃতায় সবসময় বলেছি একটি সুখী সমৃদ্ধশালী দেশের কথা, যার ভিত্তি হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের গুণগান করেছি আমরা সব সময়। আজকে আপনি একটি কলমের খোঁচায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন। By taking this step, you are closing all the doors to remove you peacefully from your position. ২৬ অক্টোবর দুপুর ১২:২২ আব্বু পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে অফিস থেকে ফোন করে আম্মাকে জানালেন, লিলি, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। ১২:২২ আমি পদত্যাগপত্রে সই করেছি। ফোনের মধ্যেই আম্মা আব্বুকে অভিনন্দন জানালেন। আম্মার অন্তর্জ্ঞান ছিল প্রখর। ৭২ সাল থেকেই তিনি আব্বুকে বলতেন যে আব্বু মন্ত্রিসভায় বেশি দিন টিকতে পারবেন না, তাকে কাজ করতে দেওয়া হবে না। দুপুর ১টার কিছু পরে আব্বু সরকারি বাসায় ফিরে এলেন বন্ধু আরহাম সিদ্দিকীর গাড়ি করে। নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন পদত্যাগের সঙ্গে সঙ্গেই। আব্বু ফিরে আসার পরপরই আমাদের বাড়ি লোকে লোকারণ্য হয়ে গেল। সকলেরই প্রশ্ন তার পদত্যাগ সম্পর্কে। আব্বু হাসি ভরা মুখে পদত্যাগ সম্পর্কিত প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন। মুজিব কাকুর বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করলেন না। আম্মা আমাদের বললেন, তোমাদের আব্বু পদত্যাগ করে মহাসম্মানের কাজ করেছেন। পরদিন সব পত্রিকার শিরোনামে আব্বুর পদত্যাগের বিষয়টি প্রকাশিত হলো। তাজউদ্দিনের পদত্যাগ। সরকার প্রভাবিত কিছু কাগজে লেখা হলো, বৃহত্তর জাতীয় স্বার্থে তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো হলো। বৃহত্তর জাতীয় স্বার্থটা কি? এই প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পেলাম না। পত্রিকার কোনো বিবরণে না, নিজের হৃদয়েও না। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক এম আর আক্তার মুকুল আব্বুর পদত্যাগ সম্পর্কে লিখেছেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন। মনে হলো বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবার অদৃশ্য হয়ে গেল। ছায়ার মতো যে নির্লোভ ব্যক্তি অসাধারণ নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়ে বহু বিপদ থেকেও উদ্ধার করেছেন, এক গোপন চক্রান্তের ফাঁদে পা দিয়ে শেখ সাহেব সেই মহৎপ্রাণ ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করলেন। চক্রান্তকারীদের প্ররোচনায় মুজিব কাকু আব্বুকে এমনিতেই অবিশ্বাস করতে শুরু করেছিলেন যে আব্বু মন্ত্রী থাকাকালীন সময় সরকারি সচিবকে নির্দেশ দিয়েছিলেন আব্বুর কাছে কে আসে, কি কথাবার্তা হয়, এই সকল খবর ওনাকে জানাতে। বহির্বিশ্বেও আব্বুর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া হলো। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জমির উদ্দিন আহমেদকে ডেকে পাঠালেন সে দেশের জাতির জনক টুংকু আব্দুর রহমান। তিনি জানালেন যে তাজউদ্দিনের এই সরিয়ে দেওয়াটাকে তার ভালো মনে করছেন না। মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী, যাকে সবাই চেনে, যিনি বাংলাদেশের জন্য সব দিকে জোর প্রচেষ্টা চালাচ্ছেন, তাকে কেন হঠাৎ সরিয়ে দেওয়া হলো? জমির উদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে চিঠির মাধ্যমে এবং ঢাকায় এসে মুজিব কাকুকে সরাসরি মালয়েশিয়া সরকারের প্রতিক্রিয়া জানালেন। মুজিব কাকু উত্তর দিলেন, আমি কাকে মন্ত্রী রাখি না রাখি তাতে ওদের কি? রাষ্ট্রদূত জবাব দিলেন, এটা অন্য কেউ নয়, তাজউদ্দিন। আমাদের মতো গরিব দেশে তাজউদ্দিন যে কয়দিন অর্থমন্ত্রী ছিলেন শুধু ভিক্ষা করেই বেরিয়েছেন, কিন্তু ভিক্ষুকেরও যে ডিগনিটি, আত্মমর্যাদা থাকতে পারে তা তাজউদ্দিনের ছিল। তাই তিনি সবার মনে দাগ কেটেছেন। কাজেই তারা তাদের প্রতিক্রিয়া জানাবেই। ৭১-এ বাংলাদেশি গণহত্যার অন্যতম মদতদাতা মার্কিন সেক্রেটারি অব স্টেটস হেনরি কিসিঞ্জারের নভেম্বর মাসে বাংলাদেশ আগমনের প্রাক্কালে মার্কিন আগ্রাসী পররাষ্ট্র নীতির কঠোর সমালোচক আব্বুর পদত্যাগ লক্ষণীয় বিষয়।
পদত্যাগের ঘণ্টা আগে থেকেই সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকেরা সচিবালয় ঘিরে রেখেছিল। পদত্যাগ করার পরও আব্বুর যেন মুক্তি মিলল না। আব্বুর উপর কড়া নজর রাখা হলো। আব্বুর গতিবিধির উপর রিপোর্ট করার জন্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে নিযুক্ত করা হলো। প্রথমে সরকারি বাসভবন, সেটা ছাড়ার পর আমাদের নিজস্ব বাসভবনের উপর নজর রাখা শুরু হলো। আব্বু দুঃখ করে বলতেন যে পাকিস্তান আমলে যেমন পেছনে গোয়েন্দা লেগে থাকতো, স্বাধীন বাংলাদেশেও ঠিক একই অবস্থা। বাস্তবে পাকিস্তান থেকে ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন পাকিস্তানের স্বৈরতান্ত্রিক মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। সে কারণেই ন্যায়নীতি ও প্রগতিশীল চিন্তা চেতনার ধারক আব্বুর মন্ত্রিসভা থেকে বিদায় অবশ্যম্ভাবী ছিল। ওই বাস্তবতা সত্ত্বেও সেদিন বহু মানুষই কল্পনা করতে পারেনি যে আব্বু ও মুজিব কাকুর পথ স্বাধীন বাংলাদেশের মাটিতেই চিরতরে আলাদা হয়ে যাবে। 60-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্বর্ণালী লগ্নে মুজিব তাজউদ্দিন এই নবীন জুটির আবির্ভাব বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে। তারা আওয়ামী লীগের প্রগতিশীল নতুন ধারার সূচনা করে। তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো একত্রে নিতেন, বাস্তবায়ন করতেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাদের কাজ দেখে মনে হতো তারা এক অভিন্ন সত্তা। তাদের টিমওয়ার্কের সবল ভিত্তির উপর 1970 সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন ও জনগণের আস্থা অর্জন সম্ভবপর হয়েছিল। তারা ছিলেন একে অন্যের পরিপূরক। মুজিব বাদে তাজউদ্দিনের ইতিহাস যেমন অসম্পূর্ণ, তেমনি তাজউদ্দিন বাদে মুজিবের। বাংলাদেশকে তার অভীষ্ট সুশাসন ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোয় দাঁড় করানোর জন্য বড় প্রয়োজন ছিল তাদের। সে কারণেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল আব্বু ও মুজিব কাকুর বিচ্ছেদ। জাতির দুর্ভাগ্য যে স্বাধীন বাংলাদেশের মাটিতেই ঘটে তাদের আদর্শিক ও নীতিগত বিচ্ছেদ। আব্বু ও মুজিব কাকু সারা জীবন যে নীতি ও আদর্শকে লালন করেছিলেন তারই সার্থক প্রতিফলন ঘটানোর সুযোগ এসেছিল স্বাধীন বাংলাদেশে। আব্বু তার নীতি হতে দূরে সরে যাননি, কিন্তু মুজিব কাকু ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় সরে গিয়েছিলেন বহু দূরে। সে কারণেই ওই বিচ্ছেদ ঘটে। আব্বুর পদত্যাগের মধ্যে দিয়ে 1971-এর স্বাধীনতা বিরোধী ও মুজিবনগর সরকার বিরোধী এই দুই দলের বিজয় সূচিত হয়। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন আব্বু স্বাধীনতা বিরোধী যে দলটির ষড়যন্ত্রকে নস্যাৎ করে তাদের নিষ্ক্রিয় করে দেন, তারাই মুজিব কাকুর প্রত্যাবর্তনের পর তার কাছে চলে আসে। যেহেতু মুজিব কাকু কখনোই আব্বুর কাছে জানতে চাননি 9 মাস মুক্তিযুদ্ধের কথা, কে ছিল শত্রু, কে ছিল মিত্র, কার কী ভূমিকা ছিল, সেহেতু তাজউদ্দিন বিরোধী ওই দুই দলের পক্ষে সম্ভবপর হয় মুজিব কাকুকে বিপথে পরিচালিত করা। শেখ মনির দাবি করেছিল, মুজিব কাকু গোপনে ও দলীয় সিদ্ধান্তের বাইরে শেখ মনিকে যদি তার প্রতিনিধি করে ভারতে পাঠিয়েও থাকেন ও তার অনুগত সশস্ত্র বাহিনী গড়ে তোলার নির্দেশ দিয়েও থাকেন, তিনি কি জানতেন না যে যারাই স্বাধীনতায় বিশ্বাসী তারাই তার অনুগত? অপরদিকে মুজিব বাহিনী গঠিত হয়েছিল জাতীয় ঐক্যের বাইরে কিছু ব্যক্তির কর্তৃত্ব ও ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ প্রতিষ্ঠার জন্য। মুজিব কাকু কি জানতেন না যে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম ও সুদক্ষ নেতৃত্ব ব্যতীত পাকিস্তানকে ঠেকিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা অসম্ভব? শেখ মনি ও তার দলটির কি সেই যোগ্যতা ছিল? এই প্রশ্নগুলোই স্বাভাবিকভাবে চলে আসে। তাজউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই সত্যটিকে যেন তিনি কখনোই মেনে নিতে পারেননি। অথচ আব্বু নিজেকে আড়াল করে রেখে সব কৃতিত্বই দিয়েছেন তার প্রিয় মুজিব ভাইকে। মুজিব কাকুর নামে স্বাধীনতা যুদ্ধে তিনি পরিচালনা করেছেন। মুজিব কাকুর ভাবমূর্তিকে স্বাধীনতার প্রেরণা রূপে তিনি মুক্তিপাগল মানুষের কাছে আব্বু উপস্থাপন করেছেন কি নিঃস্বার্থভাবে। দুর্ভাগ্য যে মুজিব কাকু কখনোই তা বুঝতে চাননি। মুক্তিযুদ্ধে চেতনায় উপস্থিত থাকলেও তিনি শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন। এই ব্যাপারটাও তাকে খুব সম্ভব মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করেছিল। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এ সম্পর্কে এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমি মুজিবুর রহমানকে ছোট করার জন্য বলছি না, তাকে অশ্রদ্ধাও করছি না, কিন্তু মুজিব যখন পশ্চিম পাকিস্তানের জেলে ছিলেন তখন অস্থায়ী সরকার ভারতের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছে এবং যখন তিনি ফিরে আসেন তখন তিনি আবিষ্কার করেন যে স্বাধীনতার বড় অংশটি তাকে বাদ দিয়ে অর্জন করা হয়ে গেছে। ওই সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল অরোরা মুক্তকণ্ঠে আব্বুর সুনির্মল হৃদয় ও দক্ষ প্রশাসক গুণাবলী প্রশংসা করেন। তিনি অকপটে বলেন, মুজিব বাহিনী মুক্তিবাহিনীর সাথে অসহযোগিতা করার কথা এবং বাংলাদেশ সরকারের অগোচরে সৃষ্ট মুজিব বাহিনী সম্বন্ধে তিনি যখন জানতে পারেন এটা করা ঠিক হচ্ছে না বলে চিফ অফ স্টাফকে জানানোর বিষয়টি।
মুক্ত বাংলাদেশের মুজিব বাহিনীর অস্তিত্ব যে শুভ হয়নি সে সম্বন্ধে তিনি বলেন, যুদ্ধের পর আমরা মুজিব বাহিনী ভেঙে দিতে চেয়েছিলাম যেন এই বাহিনীর সবাই আবার তাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরত যেতে পারে। এর জন্য পরিকল্পনাও নেওয়া হয়েছিল, কিন্তু যখন শেখ মুজিবুর রহমান ফিরে এলো তখন তিনি মুজিব বাহিনী না ভেঙে একে গড়ে তুলতে চাইলেন। এর জন্য আমার কাছে যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি ভারতীয় সহায়তা চাইলেন। ব্যক্তিগতভাবে এতে আমি অসন্তুষ্ট হই। এর ফল হলো যে মুজিব বাহিনী দিয়ে তেমন কোনো কাজ তো হয়নি, বরং মুজিব বাহিনীর কারণে বাংলাদেশ আর্মি খোদ শেখ মুজিবের ওপর খেপেছিল। মুজিব কাকুর সাথে প্রশাসনিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অরোরা বলেন, পরবর্তীতে আমি যখন তার সাথে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেলাম তখন আমি উপলব্ধি করলাম যে তিনি প্রশাসনিক বিষয়ে যত না দক্ষ, জনগণকে উদ্ধত করতে, তাদেরকে খেপিয়ে তুলতে তিনি তার চেয়ে অনেক বেশি দক্ষ ছিলেন। তিনি কথা বলে লোকজনকে নাচাতে পারতেন। তিনি প্রশাসন চালানোর ব্যাপারে তেমন দক্ষ ছিলেন না। প্রশাসনিক বিষয়ে মুজিব কাকুর অদক্ষতা এবং নতুন দেশ করার জন্য যে দূরদর্শিতা, মানসিকতা ও নেতৃত্বের প্রয়োজন ছিল তার ব্যাপক অভাবের ফলে সদ্য স্বাধীন বাংলাদেশে বিতর্কিত যে রক্ষী বাহিনী গড়ে ওঠে তা ছিল মুজিব বাহিনীরই নবসংস্করণ। এর ফলে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত জাতীয় মিলিশিয়া গঠনের পরিকল্পনা যা মুজিব কাকু বাতিল করে দেন তার সাথে ছিল আকাশ পাতাল ফারাক। সংক্ষেপে, দেশ পুনর্গঠন, নিরাপত্তা রক্ষা ও সবল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য মুক্তিযোদ্ধাদেরকে উপযুক্ত ট্রেনিং ও শিক্ষা দেবার যে পরিকল্পনা আব্বু নিয়েছিলেন তার বিপরীতে ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থরক্ষাকারী মুজিব বাহিনীর জাতীয় ঐক্যে ফাটল ধরায়। ওদিকে স্বাধীন দেশের মাটিতে মুজিব বাহিনীর ছাত্র নেতাদের মধ্যে শুরু হয় কর্তৃত্ব প্রতিষ্ঠার রক্তক্ষয়ী লড়াই। সংঘর্ষের জের ধরে ৭২ সালের অক্টোবর মাসে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল। ৭৪-এ নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষের হাতে ৭ জন ছাত্র প্রাণ হারায়। নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।